ধন্যবাদ আকাদিমোস আমাকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে যে পার্টটা ডিসকাস করব সেটা হচ্ছে 11-12 এর একদম শুরুর দিকের পার্ট, বিগিনার্স অ্যান্ড যারা ফাউন্ডেশন কোর্সে পড়ছো তাদের জন্য উপযোগী মূল কনসেপ্টের একটা পার্ট। সেটা হচ্ছে ডিফারেন্ট কনসেন্ট্রেশন ইউনিট, কনসেন্ট্রেশন গাঢ়ত্ব। আমরা বিভিন্ন এককে গাঢ়ত্বকে প্রকাশ করি বা কনসেন্ট্রেশনকে ডিফারেন্ট ইউনিটে প্রকাশ করি। আমি কিছু ইম্পর্টেন্ট ইউনিট আজকে ডিসকাস করতে চলেছি। তার আগে আমি একটা জিনিস তোমাকে বোঝাতে চাইছি যে এই কনসেন্ট্রেশনটা কেন প্রয়োজন, এই গাঢ়ত্ব ও ডিফারেন্ট এককে প্রয়োজনটা কেন। দেখো, আমি একটা যখন রাসায়নিক গণনার সমস্যা বা স্টয়চিওমেট্রি প্রবলেম সলভ করতে যাই, তখন ক্লাস 9-10-এ যেভাবে আমাদেরকে প্রকাশ করা হয়, তো সেই ভাবনাটা কি আর নতুন ভাবনাটা তোমাকে কিভাবে ভাবতে হবে, সেই পার্থক্য বা সেই ডিফারেন্সটা তোমাকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা জানি রাসায়নিক গণনা বা স্টয়চিওমেট্রি যে কোনো সমস্যায় তার পিছনে একটা রাসায়নিক বিক্রিয়া থাকে, সেটাকে সমতা বিধান করে বা ব্যালেন্সড করে লিখতে হয় প্রথমে, এবং সেখানে কোনো একটা কম্পোনেন্ট দেওয়া থাকবে, বাকি যে কোনো কম্পোনেন্ট তোমাকে বের করতে হবে ফ্রম দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, তোমাকে বললো 2 গ্রাম NaOH HCl এর সঙ্গে বিক্রিয়া করে, যথেষ্ট পরিমাণ HCl এর সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম NaCl তৈরি করবে। বা আরেকভাবে প্রশ্নটা হতে পারে যে 2 গ্রাম NaOH কত গ্রাম HCl এর সঙ্গে বিক্রিয়া করবে। দেখো, এখানে একটা কম্পোনেন্ট দেওয়া আছে, বাকি দুটো কম্পোনেন্ট বের করতে হবে। এটাকেই বলে স্টয়চিওমেট্রি। সেই স্টয়চিওমেট্রি 9-10-এও যায়, 11-12-এও তাই, মেন্সেও একই, নিটেও একই, অ্যাডভান্সডেও একই কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্টটা এক। তো সেক্ষেত্রে আমরা কি করি, এই একটা NaOH দিলাম, আমি এখান থেকে মলিকুলার ওয়েট বের করলাম, এটা 40 গ্রাম বেরোবে। HCl 35.5 প্লাস 1 36.5 গ্রাম, 1 মোল বেরোলো। NaCl বেরোবে 58.5 গ্রাম। গ্রামে কনভার্ট করে দিলাম। মোল থেকে গ্রামে কনভার্ট আমরা খুব সহজেই করতে পারি, বাট মনে রাখবে মোল হচ্ছে সব থেকে ভালো ইউনিট কেমিস্ট্রিতে অ্যামাউন্ট অফ যে কোনো মেটারকে এক্সপ্রেস করার জন্য, কারণ মোলের সঙ্গে ডাইরেক্টলি সম্পর্ক রয়েছে নাম্বারের। অ্যাভোগাড্রো সংখ্যক কোনো কিছুই হচ্ছে 1 মোল, কিন্তু মোলের সঙ্গে গ্রামের সম্পর্কটা কিন্তু বিভিন্ন ফর ডিফারেন্ট মলিকুল। মোলের সঙ্গে আবার আয়তনের সম্পর্ক, ভলিউমের রিলেশন আছে। সেটা যদি আইডিয়াল গ্যাসের মতো ভাবি, তাহলে আমরা জানি অ্যাট STP 1 মোল যে কোনো গ্যাসের ভলিউম সেটা হচ্ছে 22.4 লিটার। বাট নাম্বারের সঙ্গে মোলের সম্পর্কটা কিন্তু সবার জন্য প্রয়োগ করতে পারবে তুমি, অ্যাপ্লিকেবল ফর এনি কাইন্ডস অফ মলিকুল। অ্যাভোগাড্রো নাম্বার যে কোনো কিছু মানেই 1 মোল। তাহলে এই কেমিক্যাল ইকুয়েশন আমাকে বলে দিল যে 40 গ্রাম রিঅ্যাক্ট করে 36.5 গ্রাম HCl এর সঙ্গে। খুব সহজভাবে 2 গ্রাম কত সঙ্গে রিঅ্যাক্ট করবে তুমি ক্যালকুলেট করতে পারবে। একইভাবে 40 গ্রাম থেকে আমি 58.5 গ্রাম NaCl পাই, তাহলে 2 গ্রাম থেকে কতটা আমি NaCl পাবো সেটাও তুমি খুব সহজে ক্যালকুলেট করতে পারবে। কিন্তু আমার যেটা বলার এখানে ইম্পর্টেন্ট, আমি যখন NaOH এর অ্যামাউন্টটাকে এক্সপ্রেস করছি 2 গ্রাম, বা NaCl যে রেজাল্টটা পাবে গ্রাম ইউনিটে পাবে, HCl এর পরিমাণটাও তুমি গ্রাম ইউনিটে পাবে। যখন আমি গ্রাম বলছি বা মোল বলছি, তার মানে তার পিওর স্টেটকে বোঝায়, কারণ এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করবে ও অরিজিনালি কোন স্টেটে আছে। কিন্তু তুমি যদি দেখো যে NaOH আমি যদি 2 গ্রাম নিই, আমি যদি এর ব্যাকগ্রাউন্ডে একটা ইকুয়েশন রয়েছে, রিঅ্যাকশন রয়েছে, সেই রিঅ্যাকশনটাকে প্র্যাকটিক্যালি যদি এস্টাবলিশ করতে যাই, যে আমি ক্যালকুলেট করে 2 গ্রাম থেকে এতটা NaCl পেলাম, প্র্যাকটিক্যালি আমি ল্যাবে গিয়ে দেখি তো আমি পাচ্ছি কিনা ঠিক এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ NaCl পাচ্ছি কিনা। করতে গিয়ে দেখবো যে NaOH সলিড নেবো, কারণ 2 গ্রাম বলেছি সেটা পিওর স্টেট, HCl গ্যাস পিওর স্টেটে নেবো, আমি দেখবো কোনো রিঅ্যাকশনই হচ্ছে না। তার কারণ NaOH সলিড কখনোই কিন্তু HCl গ্যাসের সঙ্গে রিঅ্যাক্ট করে না। অফকোর্স এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অ্যাসিড বেস রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা সম্ভব যদি তাদের জলীয় দ্রবণে বিক্রিয়াটা করি বা অ্যাকুয়াস সলিউশনে তারা রিঅ্যাক্ট করবে।
তো অ্যাকুয়াস সলিউশন অফ HCl তোমাকে তৈরি করতে হবে, অ্যাকুয়াস সলিউশন অফ NaOH তৈরি করতে হবে, এবং যে প্রোডাক্ট NaCl পাবে সেটাও কিন্তু অ্যাকুয়াস সলিউশনে পাবে। এরপরে তুমি ধরো জলের মধ্যে NaOH নিয়েছো, এবারে জল তো রিয়াকশন করছে না, এখানে অ্যাক্টিভ স্পেসিস যেটা রিয়াক্ট করে সেটা হচ্ছে সলিউট। সেই সলিউট কতটা আছে সেই জলের মধ্যে, বা HCl কতটা আছে জলের মধ্যে, বা প্রোডাক্ট NaCl কতটা তৈরি হলো ওই সলিউশনে, সেটা জানতে গেলে অবশ্যই তোমাকে কনসেন্ট্রেশন জানতে হবে। কনসেন্ট্রেশন একটা রিলেটিভ অ্যামাউন্ট অফ সলিউটকে এক্সপ্রেস করে, নট অ্যাবসলিউট অ্যামাউন্ট। যেমন 2 গ্রাম হচ্ছে অ্যাবসলিউট অ্যামাউন্ট অফ NaOH। কনসেন্ট্রেশন কিন্তু এই অ্যাবসলিউট অ্যামাউন্টটা বলবে না, কিন্তু এই কনসেন্ট্রেশনের সঙ্গে আমি যদি ভলিউম অফ সলিউশনকে মাল্টিপ্লাই করি তাহলে তুমি অ্যাবসলিউট অ্যামাউন্ট অফ সলিউট পাবে, এবং সেই অ্যাবসলিউট অ্যামাউন্ট সলিউট নিয়ে অ্যাক্টিভ স্পেসিসকে নিয়ে আমরা স্টয়কিওমেট্রি প্রবলেম সলভ করি। অতএব আমি এই 2 গ্রাম NaOH এইভাবে এক্সপ্রেশনটা 11, 12 বা কম্পিটিটিভ এক্সামের প্রবলেমে হবে না, তখন এইটাকে আইদার ভলিউম অ্যান্ড মোলারিটি ইউনিটে বলে দেওয়া থাকবে। যদি আমি এটাকে ধরো আমি এই 2 গ্রামের জায়গায় যদি বলি 1 লিটার 0.05 মোলার NaOH, এটা একটু পরেই দেখতে পাবো। এটা মানেই হচ্ছে ভলিউম লিটারে আছে, মাল্টিপ্লাই করলাম তার মোলারিটি দিয়ে, তাহলে আমি পেলাম 0.05 মোল। ভলিউম ইন লিটার এন্ড মোলারিটিকে মাল্টিপ্লাই করলে মোল হয়, আর মোলটাকে আমি গ্রামে কনভার্ট করতে পারি NaOH এর মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলে, তাহলে অটোমেটিক্যালি এটা 2 গ্রাম আসবে। আমি যখন ডাইরেক্টলি 2 গ্রাম বলছি এটা পিওর স্টেটকে বোঝায়, এটাও 2 গ্রাম, কিন্তু এটা বোঝায় 1 লিটার সলিউশনে 2 গ্রাম NaOH আছে। তার মানে দুটোর এক্সপ্রেশন আলাদা হওয়ার জন্য এটা মোর রিয়েল, কারণ এই কন্ডিশনেই কিন্তু রিঅ্যাকশনটা সম্ভব। দ্যাটস ওয়াই আমাদের যে অ্যাডভান্সড প্রবলেম বা 11, 12 এ যখন যাব তখন আমাদের মোড অফ এক্সপ্রেশন ইন স্টয়কিওমেট্রিটা ডিফারেন্ট হবে। দ্যাটস ওয়াই আমাকে কনসেন্ট্রেশন জানতে হবে। আমি মেইনলি কিছু ইম্পর্টেন্ট কনসেন্ট্রেশন ইউনিট ডিসকাস করব। খুব সবথেকে বেশি ইম্পর্টেন্ট মোলারিটি। মোলারিটি হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট অফ কনসেন্ট্রেশন। তারপরে নরমালিটি কিন্তু ফান্ডামেন্টাল নয়, এটা ভেরিয়েবল ইউনিট। একই মলিকুলার ডিফারেন্ট নরমালিটি হতে পারে উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট রিঅ্যাকশন। দ্যাট আইডিয়া ইউ উইল গেট ফ্রম দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট। সিন্স ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে ভেরিয়েবল, একটা একই মলিকুলার ডিফারেন্ট ইকুইভ্যালেন্ট ওয়েট হতে পারে। আরেকটা ইউনিট আমরা পড়বো সেটা হচ্ছে মোলালিটি, আর ভলিউম স্ট্রেংথ ইউনিট আমরা পড়বো। ভলিউম স্ট্রেংথ স্পেশালি ফর H2O2। এছাড়াও আমাদের শুরুর দিকে ইউনিট থেকে পার্সেন্টেজও 3টে টাইপের আমরা জানি। W/W পার্সেন্টেজ মানে মাস বাই মাস পার্সেন্টেজ, সবগুলোই আউট অফ 100 গ্রাম অফ সলিউশন কত গ্রাম সলিউট আছে। মাস বাই ভলিউম আউট অফ 100 ml অফ সলিউশন কত গ্রাম সলিউট আছে। ভলিউম বাই ভলিউম আউট অফ 100 ml অফ সলিউশন আর 100 লিটার অফ সলিউশন কত লিটার বা কত ml সলিউট আছে, মানে বোথ ইন ভলিউম। এছাড়াও ppm পার্টস পার মিলিয়ন ইউনিট ইউজ করি। পার্টস পার মিলিয়ন মিন্স 1 মিলিয়নে কতটা সলিউট আছে। এটা জেনারেলি ট্রেস অ্যামাউন্ট অফ কোথাও যদি কিছু প্রেজেন্ট থাকে তখন পার্টস পার ইউনিটে আমরা মেজার করি, তখন পার্সেন্টেজ করলে ভ্যালুটা খুব কম চলে আসবে, কিন্তু আউট অফ 10 টু দি পাওয়ার 6 করলে ভ্যালুটা একটা কনসিডারেবল আসবে, দেখতে সুন্দর লাগবে, তখন আমরা ppm ইউনিট ইউজ করি। আমি এখন যে মোলারিটি ইউনিট মোলারিটি যে কনসেন্ট্রেশন ইউনিট সেটা পার্টটা ডিসকাস করব। মোলারিটি যেটাকে আমরা ক্যাপিটাল M দিয়ে এক্সপ্রেস করি, ক্যাপিটাল M। মোলারিটি হলো নাম্বার অফ মোলস পার লিটার অফ সলিউশন। এটা ডেফিনিশন, নাম্বার অফ মোলস অফ সলিউট পার লিটার অফ সলিউশন, V অফ কোর্স ইন লিটার। অ্যাকচুয়ালি মনে রাখবে আমি যখন 1 সাবস্ক্রিপ্ট ইউজ করছি কোনো কিছুতে তখন সেটা সলভেন্টকে বোঝাবে, সলভেন্ট। আর যদি 2 সাবস্ক্রিপ্ট ইউজ করি তাহলে সেটা সলিউটকে বোঝাবে, এটা মাথায় রেখে নাও। তাহলে N2 বলছি, তার মানে এখানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। কিছু সাবস্ক্রিপ্ট নেই, দ্যাট মিন্স এটা সলিউশন ইন লিটার, দ্যাট মিন্স মোল পার লিটার। অ্যাকচুয়ালি
মোল পার লিটার, দ্যাট ইজ মোলারিটি। এবার তুমি এটাকে N2 মানে W2 ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ইটস মোলার মাস, ক্যাপিটাল M ইজ দ্য মোলার মাস, ডিভাইডেড বাই এটাকে যদি তুমি ml ইউনিটে নাও তাহলে এটা ml এ যখন নেব তখন আমি এটাকে 1000 দিয়ে ডিভাইড করব, তখন অটোমেটিক্যালি এক্সপ্রেশনটা এরকম আসবে WT ইনটু 1000 ডিভাইডেড বাই M2 ইনটু V ইন ml। বাট এত কিছু না মনে রেখে তুমি ফান্ডামেন্টাল ডেফিনিশনটা মনে রাখবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি আলাদাভাবে নাম্বার অফ মোলস অফ সলিউট বের করে দেবে, আলাদাভাবে তুমি ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার বের করে দেবে, তাহলে এত কিছু তোমাকে মনে রাখার কোনো প্রয়োজন হবে না। আমি এখানে যে জিনিসটা তোমাকে ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে, দেখো এই মোলারিটি একটা রিলেটিভ অ্যামাউন্ট অফ সলিউটকে এক্সপ্রেস করে, কিন্তু এই N2 নাম্বার অফ মোলস কিন্তু অ্যাবসলিউট অ্যামাউন্টকে এক্সপ্রেস করে। তুমি এখানে দেখতে পাচ্ছ মোলারিটি ইনটু ভলিউম ইন লিটার যখন আমি দিলাম এটা হয়ে গেল N2, that means molarity into volume in liter that equals to number of moles। তার মানে আমাদের 9, 10 বা ফাউন্ডেশনে আমরা যেটা করি কোন স্টয়চিওমেট্রি প্রবলেমে সেটা গ্রামকে মোলে কনভার্ট করে প্রবলেমটাকে সলভ করি, এখন তোমার দেওয়া থাকবে মোলারিটি এন্ড ভলিউম একই জিনিস, দুটো এক্সপ্রেশন আলাদা, এটা বেশি রিয়াল আর এটা একটা হাইপোথেটিক্যাল, কারণ পিওর স্টেট রিঅ্যাকশন নাও হতে পারে। আবার এই মোলারিটির সঙ্গে আমি যদি এটাকে ml করে দিই, ইউনিটটাকে যদি ml করে দিই তাহলে আমার 10 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই করব, তো অটোমেটিক্যালি এদিকে ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, তখন এটা মিলিমোল লিখতে পারি, মিলিমোল। দ্যাট মিন্স molarity into volume in ml is the millimole, or you can say molarity is equal to number of millimoles divided by volume। এই যে নাম্বার অফ মোলস এন্ড মিলিমোলস এগুলো কিন্তু অ্যাবসলিউট অ্যামাউন্ট অফ সলিউট কে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার। এবার আমরা এটাকে অ্যাপ্লাই করে কি কি করতে পারি, দেখো আমাদের একটা কমন প্রবলেম যেটা ল্যাবরেটরি বা প্র্যাকটিক্যালে করতে হয়, সেই প্র্যাকটিক্যালটা কি, তোমাকে বললো যে 250 ml 0.1 মোলার NaOH সলিউশন তৈরি করো, তোমরা তৈরি করতে বলবে NaOH সলিউশন। তো আমরা যখন NaOH সলিউশনটা তৈরি করতে যাব, তো আমাকে প্রথমে একটা 250 ml ভলিউমেট্রিক ফ্লাস্ক নিতে হবে এবং সেখানে কতটা NaOH আমার লাগবে সেটাকে আমাকে বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তো NaOH কতটা লাগবে, দেখো আমি এখানে বলেছি ভলিউম ইন ml into molarity, that is millimole, that means 250 into 0.1 এত মিলিমোল NaOH লাগবে। এবার মিলিমোলটাকে আমি মোলে কনভার্ট করে দেব 10 টু দি পাওয়ার -3 দিয়ে মাল্টিপ্লাই করে, এটা হয়ে গেল নাম্বার অফ মোলস অফ NaOH লাগবে টু প্রিপেয়ার দিস সলিউশন। এবার এই মোলকে এর মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে অ্যামাউন্ট অফ NaOH ইন গ্রাম তুমি পেয়ে যাবে যেটা এই সলিউশনটাকে তৈরি করতে লাগবে। এটাকে ক্যালকুলেট করলেই আমরা কিন্তু একটা NaOH এর অ্যামাউন্ট পেয়ে যাব ইন গ্রাম ইউনিট। সেই গ্রামটাকে নেব 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্সে অ্যাড করব, দিয়ে তারপরে জল অ্যাড করে সেটাকে 250 ml মেকআপ করে দেবো, দেন ইউ উইল গেট 250 ml 0.1 মোলার NaOH সলিউশন। তাহলে আমাকে এই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট যে কতটা সলিউট আমি ওই ভলিউমেট্রিক ফ্লাস্কে অ্যাড করব। নাও এই সলিউশনটাকে যদি আমি 10টা ভাগে ভাগ করে দিই তাহলে 25 ml করে 10টা ভাগ হবে, প্রত্যেকটা ভাগের কনসেন্ট্রেশন কিন্তু 0.1 মোলার। মনে রাখবে কনসেন্ট্রেশন একটা ইন্টেন্সিভ প্রপার্টি, আমি যদি স্প্লিট করি তাহলে কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ কোনটা হবে, অ্যাকচুয়াল কতটা NaOH আছে সেটা কিন্তু ডিভাইড হয়ে যাবে। দ্যাট মিন্স নাম্বার অফ মোলস অর নাম্বার অফ মিলিমোলসটা হচ্ছে তোমার এক্সটেন্সিভ প্রপার্টি, সেটা ভাগ হয়ে যাবে, কনসেন্ট্রেশন কিন্তু চেঞ্জ হবে না if you divide the solution। now এটা একটা পার্ট আমরা বের করব। তাছাড়া আমাদেরকে মনে রাখবে আমার দুটো সলিউশন তোমাকে দিল, একই সলিউট, তোমাকে বললো এটা V1 ml এর কনসেন্ট্রেশন M1 মোলারিটিতে, আরেকটা সলিউশন তার ভলিউম V2 বলে দিল, কনসেন্ট্রেশন বলে দিল M2।
বললো এই সলিউশনটা দুটো NaOH HCl যা খুশি দুটো সলিউশনকে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলে অফকোর্স ভলিউম কত হবে V1 প্লাস V2, কারণ ভলিউম হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, অ্যাড করা যাবে। কিন্তু ফাইনাল কনসেন্ট্রেশনটা কিন্তু M1 প্লাস M2 হবে না। ফাইনাল কনসেন্ট্রেশন একটা ইন্টেন্সিভ প্রপার্টি, ওইভাবে অ্যাড করে হয় না। দেখো এটাকে কিভাবে সলভ করব। আমি এটাকে এক্সটেন্সিভে কনভার্ট করলাম। আমি যখন V1 এর সঙ্গে M1 মাল্টিপ্লাই করে দিলাম তখন সেটা হয়ে গেল নাম্বার অফ মোলস অর মিলিমোলস অফ দ্য সলিউট। আবার এই সলিউশনের নাম্বার অফ মোলস মিলিমোলস কত V2 M2। তো নাম্বার অফ মোলস আর মিলিমোলস তো অ্যাড করলে ইকুয়াল হবে এখানে। তাহলে এখানে নাম্বার অফ মোলস আর মিলিমোলস কত, এখন ভলিউম কত V1 প্লাস V2 এন্ড মোলারিটি M নিউ। দুদিকে নাম্বার অফ মিলিমোলস আর মোলসটা কিন্তু সমান হবে। এবার যদি ফাইনাল সলিউশনটার কনসেন্ট্রেশন বের করতে বলে তাহলে আমি এই ইকুয়েশন ইউজ করে বের করতে পারি। ইভেন যদি ধরো জলও অ্যাড করে দেয় সেক্ষেত্রে জলের ভলিউমটা শুধু অ্যাড করে দেবো, সেখানে মিলিমোলস অর নাম্বার অফ মোলস অফ সলিউটটা হবে 0। এই টাইপের প্রবলেমগুলো আমরা কিন্তু এখান থেকে করতে পারি। মানে কি করলাম আমরা, কনসেন্ট্রেশন একটা ইন্টেন্সিভ প্রপার্টি, তাকে অ্যাড করলে ফাইনাল কনসেন্ট্রেশন পাওয়া যায় না। আমি ভলিউমের সঙ্গে মাল্টিপ্লাই করে তাকে এক্সটেন্সিভ প্রপার্টিতে কনভার্ট করলাম, তারপরে নরমাল যে ম্যাথমেটিক্যাল সামেশন সেই রুলে আমি করে দিলাম। আমি দু একটা প্রবলেম যদি দেখাই তুমি দেখো কেমন হতে পারে। আরেকটা জিনিস তোমাকে আমি এখানে বলে দিই যে মোলারিটিকে আমি বারবার বলছি এটা একটা ফান্ডামেন্টাল ইউনিট অফ কনসেন্ট্রেশন। আমরা যখন কারোর কনসেন্ট্রেশন এক্সপ্রেস করি সবসময় মোলারিটি ইউনিটে করে থাকি। তার কারণ মনে রাখবে কোনো মলিকুলার ওয়েট এটা কিন্তু কোনো ভেরিয়েবল নয়। একটা মলিকুল তার স্পেসিফিক একটা মলিকুলার স্ট্রাকচার আছে, তার মানে তার মলিকুলার ওয়েটটা কিন্তু ফিক্সড। আয়নিক কম্পাউন্ডে আমরা ফর্মুলা ওয়েট কথাটা ইউজ করি, সেক্ষেত্রে মোলারিটি না বলে আমরা ফর্মালিটি বলি, দুটো একই জিনিস। এখন সিন্স মলিকুলার ওয়েটটা ভেরিয়েবল নয় তাই এর নাম্বার অফ মোলসটা কিন্তু ভেরিয়েবল নয় যদি আমি ফিক্সড অ্যামাউন্ট অফ সলিউট নিই। এই জন্য মোলারিটি কখনো ভেরিয়েবল ইউনিট নয়, মানে একই সলিউশনের মোলারিটি আলাদা হবে না। বাট আমাদের নেক্সট স্টেপে আমরা আরেকটা কনসেন্ট্রেশন ইউনিটে আসতে চলেছি যেটাকে বলে নরমালিটি। এই নরমালিটি আসে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট থেকে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট থেকে। এই ইকুইভ্যালেন্ট ওয়েট একটা ভেরিয়েবল ইউনিট, সেটা ডিপেন্ড করে নেচার অফ রিঅ্যাকশনের উপরে। সেটা রেডক্স রিঅ্যাকশনে রেসপেক্টে আমরা ডিফাইন করব ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি, নন রেডক্স রিঅ্যাকশন লাইক নিউট্রালাইজেশন আর হাইড্রোলিসিস রিঅ্যাকশনের রেসপেক্টে আমরা ডিফাইন করব সেখানে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি। সেখানে আমরা দেখতে পাবো যে একই মলিকুলার ইকুইভ্যালেন্ট ওয়েট আলাদা কিন্তু মলিকুলার ওয়েট কিন্তু একই। তাহলে নরমালিটি একই সলিউটের আলাদা হতে পারে উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট রিঅ্যাকশন, সেই জন্য তাকে আমরা কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট বলি না। আমরা নরমালিটিটা ইউজ করি একটা স্টয়চিওমেট্রি বা রাসায়নিক গণনার কোনো কঠিন প্রবলেমকে সলভ করার জন্য। পার্মানেন্টলি নরমালিটি কথাটা কিন্তু আমরা পার্মানেন্ট কোনো সলিউশনের গায়ে লিখি না। আরেকটা কথা, যেহেতু ভলিউম টার্মটা আছে সেই জন্য এই মোলারিটি কনসেন্ট্রেশন ইউনিটটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন ইউনিট। তার কারণ হচ্ছে এই ভলিউমটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। অতএব যেখানে যে কোনো ফেনোমেনাতে যদি টেম্পারেচার ভেরিয়েবল হয় তখন মোলারিটি ইউনিটটা আমরা অ্যাভয়েড করব ইউজ করতে। তার কারণ সেক্ষেত্রে টেম্পারেচারের ভেরিয়েবিলিটি কনসিডার করতে হবে টু গেট দ্য এক্সাক্ট কনসেন্ট্রেশন। সেক্ষেত্রে আমরা অন্য একটা ইউনিট ইউজ করি মোলারিটি, যেটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন ইউনিট। সেটা যাচ্ছি পরে। তার আগে এই যে আমি বললাম V1 M1 প্লাস V2 M2 ইকুয়ালস টু V1 প্লাস V2 ইনটু M, এটাকে ইকুয়েশন হিসাবে মনে রাখবে না। তুমি মনে রাখবে আমি নিয়েছিলাম দুটো সলিউশন, তার নাম্বার অফ মোলসটা অ্যাড করলাম, ফাইনাল নাম্বার অফ মোলসটা সেম হবে। দেখো আমি একটা প্রবলেম দিলাম, আমি তোমাকে বললাম যে 20 বা 200 ml 0.1 মোলার K2 Cr2O7 সলিউশন, এটার সঙ্গে আমি মেশাচ্ছি ধরো 200 ml 0.2 মোলার K2 Cr2O7 মেশালাম, প্লাস আমি ওর মধ্যে 100 ml জল অ্যাড করে দিলাম, এটা পিওর ওয়াটার অ্যাড করলাম। দিয়ে তোমাকে বললো যে সলিউশনটার ফাইনাল মোলারিটি কত। আমরা কিভাবে বের করব? আমরা এই অ্যাকচুয়াল K2 Cr2O7 এর মধ্যে কতটা আছে
200 into 0.1 মিলিমোল। এখানে কতটা K2CR2O7 আছে? 200 into 0.2 মিলিমোল। এখানে K2CR2O7 কত আছে? 0। 100 into 0, কোনো K2CR2O7 নেই, এটা জল আছে শুধু। এবার ফাইনাল ভলিউম কত? 200 plus 200 plus 100 into molarity নিউ m। জাস্ট এটাকে আমি সলভ করব, তুমি নিউ মোলারিটি অফ দা সলিউশনটা পেয়ে যাবে। আমি দেখো এখানে জল অ্যাড করেছি, কিন্তু এখানে নাম্বার অফ মিলিমোলস প্রেজেন্ট K2CR2O7 0, বাট আমি টোটাল ভলিউম অফ দা সলিউশন কিন্তু ফাইনালি এখানে কনসিডার করেছি। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করলেই তুমি যে মিক্সচার নিউ সলিউশন তৈরি করলাম মেশানোর পরে তার মোলারিটিটা পেয়ে যাবে। ঠিক একইভাবে আরো কিছু প্রবলেম এইভাবে আমরা সলভ করতে পারি। যেমন তোমাকে বললো, আমি এখানে দেখিয়ে দিই যে একটা 200 ml 0.1 মোলার K2CR2O7 সলিউশন আছে। টু মেক ইট 0.04 মোলার, এটাকে আমি কনসেন্ট্রেশনটাকে কমাবো। কতটা জল অ্যাড করতে হবে, কতটা ওয়াটার অ্যাড করবে, সেটা তোমাকে কোশ্চেন করবে। জল তুমি কতটা অ্যাড করতে হবে, তার কারণ দেখতো 0.1 মোলার আছে, এটা 0.04 করব, মানে ডাইলুট করব, জল অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে 200 into 0.1 মিলিমোল K2CR2O7 আছে। টোটাল K2CR2O7 যতটা আছে সেটা তো চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না, জল এডে কনসেন্ট্রেশন চেঞ্জ হতে পারে। এইবার আমার এই 200 ml ভলিউম আছে, আমি ধরে দিলাম VmL জল অ্যাড করতে হবে, এন্ড তোমাকে মোলারিটি করতে হবে 0.04। এদিকে কি পেলাম, the right side also the number of millimoles of dichromat, left side also the number of millimoles of dichromat। এই দুটোকে ইকুয়েট করে দেবো, ইকুয়েট করলে এই যে V কতটা জল অ্যাড করতে হবে আমি কিন্তু সহজেই ক্যালকুলেশন করে বের করে দিতে পারবো। আরেকটা দেখো, ml 0.1 মোলার NaOH প্লাস বললাম 200 ml 0.05 মোলার NaOH মেশাচ্ছি, একই সলিউট একই আছে। তারপরে বললো 1 গ্রাম NaOH সলিড দিলাম ডাইরেক্ট। তারপরে বললো তার সঙ্গে আমি 200 ml জলও অ্যাড করলাম, ফাইনাল কনসেন্ট্রেশন বা মোলারিটি কত। এটা কি হবে, সেই একই লজিক, তুমি ফান্ডামেন্টাল বেশি গোড়াটা ঠিক রাখবে। দেখো আমার এখানে NaOH কতটা আছে, এত মিলিমোল, 10 মিলিমোল। এখানে NaOH কত আছে, 200 into 0.05 10 মিলিমোল NaOH আছে। এবার দেখো এখানে অ্যামাউন্ট অফ NaOH সলিড ডাইরেক্টলি অ্যাড করছি, সেই ডাইরেক্টলি সলিড অ্যাড করার জন্য ভলিউম চেঞ্জ ইজ নেগলিজিবল, তো বাট 1 গ্রাম আছে, এটাকে মিলিমোলে কনভার্ট করতে হবে। কি করে করব, 1/40 মোল into 10 to the power 3, এটা মিলিমোলে হয়ে গেল, কারণ এগুলো মিলিমোলে একই ইউনিটে নিতে হবে সব। আর এখানে 200 ml জল নিয়েছি, মোলারিটি 0, এখানে কোনো NaOH নেই। ইকুয়াল টু কি করব আমি, 100 plus 200 plus 200 that is 500 টোটাল ভলিউম সলিউশনের দাঁড়াবে, and নিউ মোলারিটি m। জাস্ট ইকুয়েশনটা তৈরি করে দিলাম। ইকুয়েশনটার দুদিকটাতে কি, অ্যামাউন্ট অফ NaOH ইন মিলিমোল ইউনিট সমান করে তুমি নিউ মোলারিটি অফ দা সলিউশন পেয়ে যাবে। নেক্সট আমরা আরেকটা কনসেন্ট্রেশন ইউনিট ডিসকাস করব, সেটা হচ্ছে নরমালিটি। নরমালিটি নিয়ে বেশি কথা বলার এখানে নেই, দু একটা কথা বলবো, তারপর আমি মোলারিটিতে চলে যাব। নরমালিটি, নরমালিটি, নরমালিটি ক্যাপিটাল এ ডিনোট করি। এটা আমরা কিন্তু স্টয়চিওমেট্রি প্রবলেম সলভ করার জন্য এই নরমালিটি ইউনিটটা খুব ইউজ করব। নরমালিটি অ্যাকচুয়ালি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, আগে ছিল নাম্বার অফ মোলস, এখানে হবে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আর গ্রাম ইকুইভ্যালেন্ট একই জিনিস। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম অফ দা সলিউশন ইন লিটার, এক।
তাহলে এখানেও দেখো নরমালিটির সঙ্গে যদি আমি ভলিউম ইন লিটার মাল্টিপ্লাই করি তাহলে তুমি পাবে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। আবার যদি এটা আমার এমএল এ হয়, আমাদের প্রবলেমে জেনারেলি এমএল এ হয়, ভলিউম ইন এমএল যদি নিই তাহলে এটা হবে নাম্বার অফ মিলি ইকুইভ্যালেন্ট। এটাও সলিউটকে এক্সপ্রেস করছে অন্য ইউনিটে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইউনিটে। বাট আমি আগেও বলেছি ইকুইভ্যালেন্ট ওয়েট ভেরিয়েবল, গ্রাম ইকুইভ্যালেন্ট অলসো ভেরিয়েবল, ডিপেন্ডস অন নেচার অফ রিঅ্যাকশন। বাট এখানে আমি কতগুলো জিনিস এই শর্ট টাইমে বলার চেষ্টা করছি। তোমরা দেখতে পাবে যখন ইকুইভ্যালেন্ট ওয়েট পড়বে, ইকুইভ্যালেন্ট ওয়েট ই ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই n ফ্যাক্টর। এই n ফ্যাক্টরটা ভেরিয়েবল। For redox reaction, it is the number of moles of electron transfer per mole of oxidant and reactant. For neutralization reaction, number of acidic hydrogen participate in the reaction or number of basic OH minus participate in the reaction. এবার আমরা জানি number of gram equivalent inversely proportional to equivalent weight, number of moles inversely proportional to molecular weight. That's why you can say number of gram equivalent is equal to n factor into number of moles, number of gram moles or moles, anything you can say. And you know number of gram equivalent proportional to normality, you can say normality is equal to n factor into molarity. This equation you have to remember যখন তুমি স্টয়চিওমেট্রি প্রবলেম সলভ করবে। আমাদেরকে যদি মোলারিটিতে দেওয়া থাকে আমরা সেটাকে খুব সহজেই কিন্তু নরমালিটিতে কনভার্ট করে নিতে পারবো মাল্টিপ্লাইং বাই n ফ্যাক্টর, এবং ওই রিঅ্যাকশনের রেসপেক্টে সেই n ফ্যাক্টরটা তোমাকে জানতে হবে। এছাড়া n1 v1 is equal to n2 v2 and n1 v1 plus n2 v2 is equal to v1 plus v2 into new normality for a particular reaction. You can apply the equation like molarity. Now this equation is important, remember. Now molality unitটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, একে স্মল m দিয়ে ডিনোট করি। মোলালিটি হচ্ছে আলাদা কোথায়, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট, ওয়েট অফ সলভেন্ট 1 কেজি ইউনিটে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডেফিনিশন অফ মোলালিটি, মোল পার কেজি অ্যাকচুয়ালি। এবার নাম্বার অফ মোলসটাকে আমরা লিখতে পারি W2/M2 ওয়েট টেকেন বাই মোলার মাস। এটাকেও যদি গ্রামে নিই তাহলে W1/1000 আসবে, 1000 তে ডিভাইড করে এটাকে আমি কেজিতে করে দিলাম, তাহলে আমার দাঁড়ালো W2 × 1000, সবগুলোই গ্রাম ইউনিটে, W1 × M2। বাট এত কিছু মনে রাখবে না, তুমি এই ফান্ডামেন্টাল ডেফিনিশনটা মনে রাখবে। এটা একটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন ইউনিট। এবার আমরা এই মোলালিটি এন্ড মোলারিটি রিলেটেড দু একটা প্রবলেম যদি করতে পারি, দেখো এই ধরনের প্রবলেম থাকে, মোলালিটি দেওয়া আছে মোলারিটি বের করতে হবে, মোলারিটি দেওয়া আছে মোলালিটি বের করতে হবে। কি করে করব দেখো, লজিকটা দেখাচ্ছি। আমাকে বললো এটা এসছিল ইউরিয়া এর মলিকুলার ওয়েট হচ্ছে 60 মলিকুলার ওয়েট। তো 120 গ্রাম ইউরিয়া, 120 গ্রাম ইউরিয়া কোথায় আছে, ইন 1 কেজি জলে আছে, 1 কেজি ওয়াটার। ডেনসিটি দেওয়া আছে, ডেনসিটি 1.15 গ্রাম পার ml দেওয়া আছে। The problem you will get on screen. তোমাকে বললো মোলালিটি এন্ড মোলারিটি কত। আমি ফান্ডামেন্টালটাতে জোর দিচ্ছি, তোমাকে দেখো দেখতে হবে যে মোলালিটি বের করতে গেলে কি লাগবে। মোলালিটি বের করতে গেলে লাগবে নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তো সবকিছু অ্যাভেলেবেল আমার আছে। আমি যদি 120 গ্রাম নিই তাহলে নাম্বার অফ মোলস কত হবে, 120/60 মানে 2 চলে এলো, আর এটা তো ডাইরেক্টলি 1 কেজিতে দেওয়া আছে, তাহলে এটা দাঁড়ালো 2/1, দ্যাট মিন্স 2 মোল পার কেজি। মোলারিটি বেরিয়ে গেল খুব সহজেই। এবার আমাকে বের করতে হবে মোলারিটি। তো মোলারিটি বের করতে গেলে আমার কি লাগবে, ফান্ডামেন্টাল ডেফিনিশনে চলে এসো।
মোলারিটির জন্য তোমার লাগবে নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, এটা লাগবে। নাম্বার অফ মোলস তো আমার পেয়েই গেছি 2, এখন আমার ভলিউম অফ সলিউশন ইন লিটারটা বের করলেই হয়ে যাবে। তো ভলিউম অফ সলিউশন ইন লিটার কি করে পাবো আমি? দেখো মাস অফ সলিউশন কত, আমার 1 কেজি মানে 1000 গ্রাম আর 120 গ্রাম, তাহলে 1000 সলভেন্টের মাস W1, 120 সলিউটের মাস, এটা পেয়ে গেলাম। মাস অফ সলিউশন ডিভাইডেড বাই ডেনসিটি অফ সলিউশন 1.15 গ্রাম পার ml, তাহলে ml এ হয়ে গেল। এবার আমি এটাকে লিটারে করে দেবো, 1120 ডিভাইডেড বাই 1.15, 1000 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এটা লিটার ইউনিটে হয়ে গেল। তো লিটার ইউনিটে যদি হয়ে যায় তাহলে আমার দেখো মোলারিটি কি আসবে, মোলারিটি নাম্বার অফ মোলস পেয়ে গেছি, আর এটা 112 বাই 115, 112 বাই 115, that means 230 বাই 112 মোলার। এবার যদি তুমি এটাকে ক্যালকুলেট করো, এটা কত আসবে, নিয়ার অ্যাবাউট 2.05 মোলার। You got molarity and molality both. If remember, যখন এই ধরনের প্রবলেম আসবে, of course the density of solution দেওয়া থাকবে, আর ডেনসিটি অফ সলিউশন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে মাস অফ সলভেন্টকে তুমি বের করে দিতে পারবে, মাস অফ সলিউট বের করে দিতে পারবে, ভলিউম অফ সলিউশন বের করে দিতে পারবে। এই ধরনের প্রবলেমগুলোকে আমরা খুব সহজেই করে নিতে পারি। সেটা হচ্ছে তোমাকে একটা, এটা এই প্রবলেমটা এসেছিল 4.8 মোলার একটা সলিউশন। প্রবলেম ইউ উইল গেট অন স্ক্রিন। এর মলিকুলার ওয়েট দেয়া ছিল 80 और डेंसिटी ऑफ सॉल्वेंट দেয়া ছিল, সলভেন্ট গিভেন, এটা দেয়া ছিল 400 গ্রাম পার লিটার, না 0.4 গ্রাম পার ml, 0.4 গ্রাম পার ml ডেনসিটি দেওয়া ছিল, মোলারিটি দেওয়া আছে। আরেকটা কথা বলা ছিল যে ডিউ টু অ্যাডিশন অফ সলিউট, আমি যখন সলভেন্টে সলিউট অ্যাড করছি তার জন্য যে ভলিউম চেঞ্জটাকে নেগলেক্ট করতে বলা ছিল। তার মানে আমরা তো জানি যে ভলিউম অফ সলিউশন ইজ ইকুয়াল টু ভলিউম অফ সলভেন্ট প্লাস ভলিউম অফ সলিউট টু মিন সলিউট, V2 টাকে নেগলেক্ট করতে বলেছে। তার মানে বলেছে ভলিউম অফ সলিউশন ইকুয়ালস টু ভলিউম অফ সলভেন্ট তুমি কনসিডার করো। নিয়ে এর কি জানতে চেয়েছিল, এর জানতে চেয়েছিল এর মোলারিটিটা কত হবে। তো আমরা কিসে যাব, দেখো আমার এই ফান্ডামেন্টালে চলে যায়। কোন সলিউশনের মোলারিটি 4.8, তার মানে আমি বলতে পারি তার নাম্বার অফ মোলস 4.8 আর ভলিউম অফ দা সলিউশন হচ্ছে 1 লিটার বা 1000 ml। ফান্ডামেন্টাল ডেফিনিশন, 1 লিটারে 4.8 মোল ডিসলভড আছে। এখন আমাকে এটাকেই ধরে নিতে বলেছে V1 ভলিউম অফ সলভেন্ট, আর সহজ হয়ে গেল। তাহলে যদি ভলিউম অফ সলভেন্ট 1000 ml হয় তাহলে এর মাস কত হবে, ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেব, 1000 ইনটু 0.4 গ্রাম, তার মানে তুমি লিখতে পারো 0.4 কেজি। তাহলে W1 ইন কেজি পেয়ে গেলাম, নাম্বার অফ মোলস পেয়ে গেলাম, তাহলে মোলারিটি কত হবে, নাম্বার অফ মোলস 4.8 ডিভাইডেড বাই 0.4. Now if you divide it, what you will get, 12. Molarity you got 12. By this way খুব সহজে কিন্তু আমরা ফান্ডামেন্টাল মোড়াতে গিয়ে প্রবলেমটাকে খুব সহজে কিন্তু সলভ করতে পারি। মনে রাখবে সায়েন্সে কোনো ট্রিক্স নেই, তুমি যত ডেপথে গভীরে জানো তোমার কাছে তত প্রবলেমটা সহজ হয়ে বেরিয়ে আসবে। কোনো ট্রিক্স দিয়ে কোনো প্রবলেম সলভ হয় না, কারণ ট্রিক্স দিয়ে করলে তোমার অনেক সময় ভুল হয়ে যাবে। ভুলটা কেন হবে, ওই দ্যাট ট্রিক্স ইজ নট অ্যাপ্লিকেবল দেয়ার যদি হয়ে যায়। এই জন্য ফান্ডামেন্টাল জায়গায় তোমাকে পৌঁছাতে হবে। এবারে আমাদের আরেকটা ইউনিট হচ্ছে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন আমরা খুব সহজ ইউনিট, গ্যাসিয়াস মিক্সচারে ইউজ করতে পারি। এটাও টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন ইউনিট। মোল ফ্র্যাকশন নামটা শুনেই বুঝতে পারছি, ধরো একটা সলিউশনে দুটো কম্পোনেন্ট আছে N1 N2, একটা N1 মোল আছে একটা N2 মোল আছে।
তাহলে এই ফার্স্ট কম্পোনেন্টটার মোল ফ্র্যাকশন হবে এর নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, সেকেন্ডটার মোল হবে N2 বাই টোটাল নাম্বার অফ মোলস, and of course their summation সব সময় 1 হবে, কখনোই 1 এর বেশি হবে না। তার মানে একটার মোল ফ্র্যাকশন জানা থাকলে আরেকটার মোল ফ্র্যাকশন কিন্তু খুব সহজেই বের করতে পারবো। এটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়। এটাকে তুমি জেনারেলি করতে পারো যে কোন ith কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্যাট কম্পোনেন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন দা মিক্সচার। দিস ইজ দ্য জেনারেল এক্সপ্রেশন। এখান থেকেও এই ভাবনাটা থেকেও আমাদের নিউমেরিক্যাল দিতে পারে। আমি একটা নিউমেরিক্যাল ডিসকাস করব যেখানে মোল ফ্র্যাকশন এন্ড মোলারিটি সবকিছু জুড়ে আছে। প্রবলেমটা এরকম ছিল যে মোল ফ্র্যাকশন অফ সলিউট 0.1, আমি এখান থেকে বলতে পারি সলভেন্টের কত, তাহলে 0.9। তাহলে দেখো x1 বাই x2 কত, 9, আর x1 বাই x2 মানে n1 বাই n2, কারণ টোটাল নাম্বার অফ মোলস কেটে যাবে 9। প্রবলেমটা ইউ গেট অন স্ক্রিন, এটা দেওয়া ছিল। আমি এখান থেকে আবার লিখতে পারি n1 কে w1 বাই m1 ডিভাইডেড বাই w2 বাই m2, এটা ইকুয়াল টু 9। আর খুব সহজে তুমি w1 বাই w2 ইনটু m2 বাই m1 ইজ ইকুয়াল টু 9। তো প্রবলেমে এইটা দেওয়া ছিল x2, আর একটা বলেছে মোলারিটি আর মোলারিটি সমান দেওয়া ছিল। মোলারিটি ইজ ইকুয়াল টু মোলারিটি, আর ডেনসিটি দেওয়া ছিল 2 গ্রাম পার ml। বের করতে হবে মোলার মাসের রেশিও, সলিউট এন্ড সলভেন্টের মোলার মাসের রেশিওটা কত হবে, m2 বাই m1 এর ভ্যালুটা কত হবে। দেখো খুব সহজে এটা অ্যাডভান্স টেস্ট ছিল, খুব সহজে কিন্তু ফান্ডামেন্টাল ডেফিনেশনে গিয়ে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি। দেখো না, মোলারিটি মানে n2 ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, এটা ইন লিটার, এটাও n2 ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। ফান্ডামেন্টাল ডেফিনেশনে চলে যাচ্ছে, এটা কেটে গেলাম। আমি এক কাজ করব, এটাকে ml করে দেবো, এটাকে গ্রামে করে দেবো, কারণ দুটোই 1000 দিয়ে মাল্টিপ্লাইড হবে। তাহলে v is equal to w1, volume in ml equal to w1 in gram। v টা আমরা লিখতে পারি mass of solution w1 plus w2 divided by density 2 গ্রাম পার ml দেওয়া আছে, আমি ml এ নিয়েছি তার কারণ এটা ml গ্রাম পার ml এ আছে, is equal to w1। তাহলে বুঝতেই পারছো 2w1 is equal to w1 plus w2, that means w1 is equal to w2, that means their ratio is 1। তার মানে আমাকে এই দুটো ইনফরমেশন মোলারিটি is equal to মোলারিটি and density তোমাকে হেল্প করলো এদের রেশিওটা বের করতে। w1 বাই w2 is equal to 1 পেয়ে গেলাম। আমি এটা w1 বাই w2 কে 1 পুট করে দিলাম, আর খুব সহজেই আমার যেটা জানতে চেয়েছে যে মোলার মাস অফ সলিউট আর মোলার মাস অফ সলভেন্টের রেশিওটা কত হবে, 9। আমি খুব সহজেই অ্যানসার পেয়ে গেলাম। এনি টাইপস অফ প্রবলেম, যে কোনো টাইপের কনসেন্ট্রেশন রিলেটেড প্রবলেম আসতে পারে ডাইরেক্টলি যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তুমি আর্কাইভ ঘেঁটে দেখতে পারো। সেক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল ডেফিনেশনে গিয়ে প্রবলেমটা সলভ করা খুব সহজ। তোমাকে দেখতে হবে যে মোলারিটি বের করতে আমার কি দরকার, নাম্বার অফ মোলস অফ সলিউট আর মাস অফ সলভেন্ট ইন কেজি দরকার, সেটাকে বের করার জন্য যা যা করার করতে হবে। মোলারিটি বের করার জন্য কি দরকার, নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে আমার ভলিউম অফ সলিউশন ইন লিটার বের করার জন্য যা করার করতে হবে। মিক্সচারের প্রবলেম তো দেখালাম, এই ফান্ডামেন্টাল জায়গায় নক করে প্রবলেমগুলোকে সলভ করবে। আমার বিশ্বাস খুব সহজেই কিন্তু যে কোনো ধরনের প্রবলেম তোমার সলভ হবে। ডিফিকাল্ট বা ইজি প্রবলেম বলে কিছু হয় না। ডিফিকাল্ট মানে সেখানে মাল্টিপল থট থাকে, ইজি মানে একটা থটের উপরে প্রবলেমটা সলভ হয়ে যায়। এটা ডিফিকাল্ট প্রবলেম ডিজাইন হয় মাল্টিপল থট দিয়ে। তো এক কাজ করবো, ডিফিকাল্ট প্রবলেমটাকে স্প্লিট করে ইজি প্রবলেমে কনভার্ট করে অ্যাসিমিলেট করে দাও, তাহলে খুব সহজেই সলভ হয়ে যাবে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই যে কনসেন্ট্রেশন ইউনিটগুলো আমরা ডিসকাস করলাম, পরবর্তীতে আমরা ভলিউম স্ট্রেংথ এন্ড রিলেটেড স্টয়চিওমেট্রি প্রবলেম যদি অপরচুনিটি আসে ডিসকাস করব। থ্যাংক ইউ স্টুডেন্ট।